আজ 20শে জানুয়ারি মূলত আর্যকরে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে আমৃত্যু কারাদণ্ড, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। গোটা বিষয় নিয়ে এই মুহূর্তে আমি নিউজ রুমে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, অনেকগুলো দিক ছিল, অন্তত একটা অপেক্ষা ছিল, প্রচুর মানুষ একভাবে তারা তাকিয়েছিলেন যে আজকে কি হয়, যাবজ্জীবন সাজা নাকি সর্বোচ্চ শাস্তি ফাঁসি। এবং আখিরে আদালত পরিষ্কার যে কথাটা বললো যে কর্তব্যরত মহিলাদের রক্ষা করা, এবং শুধু তাই না, এটা রাজ্যের দায়িত্ব, এবং একাধিক বিষয় বিশ্লেষণ করে এই সাজার কথা ঘোষণা, একেবারে আমৃত্যু কারাদণ্ড, ফাঁসি নয়। কি কি ব্যাখ্যা উঠে আসছে সত্যজিৎ? প্রথম বিষয় হচ্ছিল গিয়ে সঞ্জয়ের ক্ষেত্রে অভিযুক্ত সঞ্জয় দোষী সাব্যস্ত হয়ে গেছে। ভারতীয় ন্যায় সংহিতা 64, 66 এবং 103, এটা খুনেরটা লাস্টে 103/1-এ তিনি অভিযুক্ত। এক্ষেত্রে প্রথম থেকেই আমরা বলছি, এবং বিচার ব্যবস্থা এবং ভারতীয় আইন অনুসারে তার হয় আমৃত্যু সাজা হবে অথবা তার ফাঁসি হবে। এবং গতদিনই দেখেছিলাম যে সিবিআইয়ের তরফে পরিষ্কার। একটু বিরত করছি আমি, অবশ্যই তোমার কাছে আবারও ফিরছি, দ্রুত ফিরছি। এই মুহূর্তে সুকান্ত মজুমদার কি বক্তব্য আসছে একবার শুনবো। उन्होंने राजीव कुमार का नाम लिया, पुलिस का नाम लिया, उसका तहकीकात होना। সামনে উপস্থিত সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ, সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের ভাইরা বোনেরা, देखिए पूरा भारतवासी আমাদের এই রাজ্যের পুলিশ ভাইরা বোনেরা যারা এসেছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে देखिए न्यायाधीश ने भी কারণ আজকের যে पश्चिम बंगाल की जनता का जो मूड है, पूरा देशवासियों का जो भावना है, जो अकेला संजय राय के लिए इतना बड़ा घटना को अंजाम देना संभव नहीं था, तो उसी का रिफ्लेक्शन और उसी का मैनिफेस्टेशन इस राय में आ गया। इससे ज्यादा तो 50 लाख रुपए का जिस तरह से देखिए पूरा जनता अभी भी विश्वास करते हैं। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, তাদের প্রতিক্রিয়া আমরা শুনছিলাম। আরও একবার যাবো, আমাদের সঙ্গে সত্যজিৎ রয়েছেন। সত্যজিৎ, অনেকগুলো বিষয়, কারণ আজকে কিন্তু মূলত এই দোষী সাব্যস্ত সঞ্জয়ের বক্তব্য শুনলেন বিচারক, এবং এক্ষেত্রে আজও প্রথম দিন বরাবর যা সঞ্জয় বলে আসছেন যে তিনি বলছেন যে আমি ধর্ষণ করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে প্রথম থেকে অত্যাচার করা হয়েছে, যে যার মতো যা পেরেছে আমার সঙ্গে করছে, সেই বক্তব্য শুনেছেন বিচারক, এবং ফাঁসি নয় বরং আমৃত্যু সাজা পেলেন সঞ্জয়। সত্যজিৎ, দেখো, গণতন্ত্র সেটা তো নিয়ম, জুডিশিয়ারিতে সেটাই নিয়ম, কারণ যিনি অভিযুক্ত হবেন তার পক্ষ আত্মপক্ষ তিনি সমর্থন করতে পারবেন। সঞ্জয় রুদ্রাক্ষ ছুঁয়ে নাকি তার চোখ ছুঁয়ে বলেছেন সেটা তার ব্যাপার। এবার সঞ্জয়ের ক্ষেত্রে যে বিষয়টা বলছিলাম, আমাদের যে তথ্য দর্শকদের বলার প্রয়োজন, যে ভারতীয় ন্যায় সংহিতার যে সমস্ত ধারায় তিনি অভিযুক্ত হয়েছেন তাদের আমৃত্যু অথবা ফাঁসি। এক্ষেত্রে বিচারকের কাছে কনসার্নড অথরিটি বা কনসার্নড যে এজেন্সি সিবিআই, তারা বলেছেন যে তারা ফাঁসির সাজা চেয়েছেন, এবং বিচারকও বলেছিলেন যে যে সমস্ত তথ্য প্রমাণ তিনি পেয়েছেন তাতে তিনি সন্তুষ্ট, এবং নির্দিষ্টভাবে তিনি সেটাকে যথাযথই মনে করছেন। একটু মনে করিয়ে দেবো যে কী কী পেয়েছেন এবং কী কী দিতে পারলো সিবিআই। 9-8 তারিখে যে নির্দিষ্টভাবে সিএফএসএল রিপোর্টটা এসেছিল, তাতে সিসিটিভির ফুটেজ সিবিআইয়ের হাতে ছিল, তাতে সঞ্জয়কে প্রবেশ করতে দেখা গেছিলো। পরবর্তী ক্ষেত্রে তোমাকে বলবো যে এই যে কল রেকর্ডস বা সিডিআর রিপোর্ট সিবিআইয়ের হাতে এসে গেছিলো, অর্থাৎ কী কথোপকথন হয়েছে, এবং ঘটনাস্থল থেকে ডিএনএ রিপোর্ট সিবিআইয়ের হাতে ছিল, এবং ওই ঘটনাস্থলে সিএফএসএল রিপোর্ট যেটা বলছে যে হেডফোন যেটা ব্যবহার করছিল তার পেয়ার যে অংশটি সেটাও পাওয়া গেছিলো ঘটনাস্থল থেকে। এবং সঞ্জয়ের 12 তারিখে যে তার যে টেস্ট হয়েছিল মেডিকেল, তাতে তার সারা শরীর থেকে ইনজুরি মার্কস পাওয়া গেছিলো। সুতরাং ওই সময় ধস্তাধস্তির বিষয়টা সিবিআই প্রতিপন্ন করে, এবং যদি এতগুলো সঠিক বিষয় হয় তাহলে সঞ্জয় দোষী এবং সেই দোষ সাব্যস্ত হয়েছে। এবার যে প্রশ্ন, যে বিরলতম ঘটনা নয় কেন, তার অনেকগুলো আইনি ব্যাখ্যা থাকবে, আইনজ্ঞরা বলবেন, বিশেষজ্ঞরা বলবেন, কিন্তু যে অনিবার্য বিষয়টা বা যে প্রশ্নগুলোকে কোনো মতেই অ্যাভয়েড করা যাচ্ছে না, গত 3-4 মাস ধরে রাজ্য কার্যত একটা দাবানলের ওপর ছিল, কার্যত আগ্নেয়গিরির উপর ছিল একটি বিষয়কে নিয়ে। সেই একটি বিষয় হলো আরজি করের ঘটনা, নারকীয় খুন, কাদম্বিনীর হত্যা, কাদম্বিনীর ধর্ষণ। তাকে ঘিরে সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া বারে এসছে, এবং যে কারণে কার্যত নবান্ন থেকে বারে ছুটে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কখনো জুনিয়র ডাক্তারদের ধর্নায়, কখনো তার প্রতিনিধি হয়ে একাধিক সময় মুখ্য সচিব গেছেন। এই ছবি তো বারংবার দেখেছি। তাহলে যে প্রশ্ন হবে, যে নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মানুষের
এই প্রতিবাদ ছিল, এই প্রতিফলন ছিল, এত কিছু ছিল, শেষ পর্যন্ত বিচার ব্যবস্থার কোনো সমালোচনা আমরা করছি না। অনেকে মনে করছেন এটা যেন সেই মানে কি আর বলা যায় যে এরমভাবেই হয়ে গেল, এবং গোটা বিষয়টা যে সেই মুশিক প্রসব মানে পর্বতের কি একটা প্রসব আছে সেরম কিনা সেটা কিন্তু অনেকে মনে করছেন। আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়েই বলছি, আমাদের সম্মান আছে, সম্মান রাখছি আমরা বিচার ব্যবস্থার প্রতি, এবং কোনোভাবেই আমরা এই বিচার ব্যবস্থাকে অসম্মান করছি না। কিন্তু এক্ষেত্রে যেভাবে গোটা বিষয়টা ছড়িয়েছিল, যেভাবে গোটা বিষয়টা নিয়ে একেবারে নির্দিষ্টভাবে তার প্রশ্নগুলো আসে যে তাহলে কেন সেই সময় নগরপাল বিনীত গোয়েলকে সরতে হয়েছিল, কেন সন্দীপ ঘোষরা অ্যারেস্ট হয়েছিলেন, কেন এতগুলো পোস্টকে অদল বদল ঘটিয়ে এতজন প্রভাবশালীর নাম এসে গেছিল, এবং এই বক্তব্য এসেছিল যে যদি সর্বোচ্চ ক্ষেত্রে কাউকে সরতে হয় তাহলে শান্তি ফেরে, তাহলে ফিরুক। এই পর্যায়ে অবধি চলে গেছিল। সেই পর্যায়ে অবধি যাওয়ার পর তারপর বিচার ব্যবস্থার ক্ষেত্রে ধীরে 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 গতি হ্রাস পেতে 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 শেষ পর্যন্ত মনে হচ্ছে সঞ্জয়ের বক্তব্যের উপর দাঁড়িয়েই যেন বিচার ব্যবস্থা হচ্ছে, এমন একটা অনেকে মনে করতে পারছেন। অর্থাৎ অবশ্যই অভিযুক্ত তার বক্তব্য পেশ করবেন, সেটাই সমীচীন, সেটাই দস্তুর, সেটাই বিচার প্রক্রিয়া, সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বিষয়টা হলো যে এই ঘটনায় যেটা কাদম্বিনীর পরিবার মনে করে, তার বাবা মা মনে করেন যে এটা সঞ্জয়ের একার বিষয় নয়, এর সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছেন। এবং পাশাপাশি সঞ্জয় নিজেও বলেছে যে এই ঘটনায় একাধিক পুলিশ অফিসারের নাম তিনি বলতে চেয়েছেন। ফলে অনেকে এই সন্দেহটা আবার পোষণ করা শুরু করেছেন, তাহলে কোথাও কি অনেকগুলো প্রভাবশালী মহল এক হয়ে গোটা বিষয়টাকে একটা ডাম্প করে দেওয়া হলো। তার পাশাপাশি যে প্রশ্নটা অনিবার্য, যেটা সুকান্তবাবুরা তুলছেন, যে ঘটনার প্রথম 5 দিনেই কি অনেক তথ্য প্রমাণ লোপাট হলো, ফলে বিচারপতি বা বিচারক তিনি যখন যে তথ্য প্রমাণ পেয়েছেন তার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এখন যে প্রশ্ন উঠতে বাধ্য যে সিবিআইয়ের গত বেশ কয়েক মাসের এই যে দৌড়োদৌড়ি লম্ফঝম্প, সেগুলোর মধ্যে কোথাও কি ফাঁক থেকে যাচ্ছে, যে কারণে একমাত্র নগরপাল যিনি সরে গেলেন এই ঘটনার দায় নিয়ে, তার পুরস্কৃত হওয়া উচিত। তার কারণ তিনি যাকে ধরেছিলেন মেলায় খুঁজে পাওয়া হারানো ভাইয়ের মতো, হয়তো কারো আমরা নির্দিষ্ট নাম বলছি না, তাকে তো দোষী সাব্যস্ত হতে হলো। তাহলে কলকাতা পুলিশের তরফে তো যে তথ্য, যে ছবি অনেকে মনে করতে পারছেন যে কলকাতা পুলিশ তো ভুল কিছু করেনি, তারা যাকে দোষী সাব্যস্ত বা অভিযুক্ত হিসেবে খুঁজে নিয়ে এসেছিল, সিবিআই তো অন্যথা করেনি। ফলে নগরপাড়ার তো সরে যাওয়ার কোনো কার্যকর বা কোনো বিষয় তো এখানে থাকতে পারে না। পরিবর্তে তিনি ফিরে আসতেই পারেন সসম্মানে বলে অনেকে মনে করছেন। এরকম একটা পর্যায়ের মধ্যে দিয়ে যে দাবি ছিল সমাজের একটা বড় অংশের, একটা বৃহত্তর অংশের, এবং সমস্ত ইঞ্চিতে যে তদন্ত হয়েছে, কখনো ডিএনএ রিপোর্ট, কখনো সিএফএসএল রিপোর্ট, কখনো এই রিপোর্ট সেই রিপোর্ট, সব দিয়ে শেষ পর্যন্ত সঞ্জয়, সিবিআই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর একজন অভিযুক্তের সন্ধান পেল না, যেটা অনেকে মনে করছেন যে এই ঘটনাটা একার পক্ষে সম্ভব নয়। এবং সেমিনার রুমে এটা ঘটেনি সেটা বলে দেওয়া হয়েছিল, তাহলে সঞ্জয় গেছিলেন সেমিনার রুমে, তাহলে ঘটনা ঘটেছিল অন্যত্র, তাহলে অন্যত্র কারা ছিল? এই প্রশ্নটা কিন্তু এখনও পর্যন্ত সেই উত্তর মেলেনি। উত্তর আদৌ সিবিআই তারা খুঁজে বার করতে পারবেন কিনা এটা তো বলতে পারবো না আমরা, তবে গোটা বিষয়টা কোথাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তদন্তের ক্ষেত্রে তো রাখছেই। একদমই তাই। সত্যজিৎ একটু সঙ্গে থাকা অনুরোধ করবো, কারণ সিবিআই মূলত সঞ্জয় সর্বোচ্চ সাজা চেয়েছিল, এবং শুধু এটাও নয়, সঞ্জয়ের আইনজীবী একটা আবেদনও ছিল যে বিভিন্ন আদালতে মূলত এই মৃত্যুদণ্ডের যে বিষয় সেটা অনেক সমালোচিত হয়েছে, একটা বিকল্প কোনো শাস্তির আবেদনও তারা জানিয়েছিল, অন্তত মৃত্যুদণ্ড রোধক আদতে। এবার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশনা হল সঞ্জয় রায়কে। আমরা এই খবরেই ফিরবো, সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। দ্রুত আর্জি করে চিকিৎসক ধর্ষণে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশনা হল শিয়ালদহ আদালত। এবং গোটা ঘটনা বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে নানা প্রতিক্রিয়া আসছে, ইতিমধ্যে পরিবারের তরফ থেকে এবং সঞ্জয়ের দিদি টেলিফোনিক একটা আমরা রিয়াকশন অন্তত পেয়েছি, শোনানোর চেষ্টা করবে শাস্তির পর মূলত কি প্রতিক্রিয়া, কি বলছেন তার দিদি। জ্যাক অলিভ অয়েল বডি অয়েল, কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। অবশ্যই সেই প্রতিক্রিয়া আমরা পরেও আরও শোনাবো, কিন্তু সত্যজিতের কাছে আরও একবার ফিরবো। সত্যজিৎ, মূলত বিভিন্ন মহল থেকে প্রত্যেকে তাকিয়েছিলেন যে আজকে কি হয়, ফাঁসির সাজায় শোনায় আদালত, নাকি সব থেকে বড় কথা আমৃত্যু কারাদণ্ড, এই গোটা বিষয়ে। কারণ একই সঙ্গে আমরা দেখলাম যে রাজ্য সরকারকেও মূলত 17 লক্ষ টাকা একটা আর্থিক সাহায্য, যদি বিচারক এও বলছেন যা ক্ষতি হবার এটা কোনো ক্ষতিপূরণের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়, কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি। এবং এরপর ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নিতে পারে?
দেখো, রাজ্যে কিছু আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে রাজ্যে এরকম ঘটনা ঘটে এবং দুটি ক্ষেত্রেই ফাঁসির সাজা হয়েছে। ফলে এই ধরনের ঘটনা, যেটাকে নিয়ে এই ধরনের আন্দোলন হয়নি, মানুষ আন্দোলিত হননি এবং যে ঘটনা সমাজে এত প্রভাব ফেলেনি, কারণ এটা তো একটা বিষয় যে একজন কর্মরত চিকিৎসক তাকে যেভাবে নারকীয়ভাবে কেউ বা কারা খুন করেছে, হয়তো আমরা তো দেখিনি, নিশ্চয়ই তিনি একাধিক লোকই থাকতে পারেন, একজনও থাকতে পারেন, কিছু একটা হয়েছে, তদন্তে সেই বিষয়টা নিশ্চয়ই উঠে আসবে। এবং তার কর্মস্থলে তাকে যেভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেটা তো সমাজের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া ফেলেইছে। তারপর অভিযুক্ত একমাত্র দোষী সঞ্জয়, তাকে পাওয়ার পর তাকে নিয়ে যাওয়া হলো এবং শেষ পর্যন্ত মুশিক প্রসবের মতো যে বিষয়টা সামনে আসলো, তাতে রাজ্যের বৃহৎ অংশের মানুষ তারা যে খুশি হবেন না, এটা অনেকেই মনে করতে পারছেন। ফলে এটা মনে করতে পারে যে এই রাজ্যে অনেক কিছু করলেই পার পাওয়া যায়। এই পার পাওয়ার প্রবণতা যখন হবে, তখন তুমি দেখবে যে অভিযুক্তরা পুলিশের উপর গুলি চালানো শুরু করবে বা করতে পারে, যে ঘটনা আমরা দুদিন আগেই দেখেছি। অভিযুক্ত বা দোষী বা ক্রিমিনালদের যে প্র্যাকটিস, তা বাড়তে পারে। অর্থাৎ যখন ললেসনেস সিচুয়েশন কোনো ক্ষেত্রে তৈরি হয় এবং অভিযুক্ত বুঝে যান বা দোষীরা বুঝে যান বা দুষ্কৃতীরা বুঝে যায় যে আমরা কিছু করলেও আমরা কোনো না কোনো পার পেয়ে যাব, তখন সেই প্রবণতা বাড়তে থাকে। ফলে এক্ষেত্রে সঞ্জয় এককভাবে দোষী কিনা, তাদের দোষী সাব্যস্ত হয়ে গেছেন, তার সঙ্গে আরও কেউ ছিল কিনা, এ অনেক প্রশ্ন এখন ঘোরাফেরা করছে। সঞ্জয় তিনি ফাঁসির সাজা শুনলেও তিনি হয়তো আপিল করতেন উচ্চতর আদালতে, বা এটা তো করবেন। পরবর্তী ক্ষেত্রে 3-4 বছর পর গোটা কেসটার কী হয় তা নিয়েও প্রশ্ন হয়তো উঠতেই পারে। তবে এক্ষেত্রে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শর্মিষ্ঠা তিনি কি বলেছেন, রাজ্যে একই ধরনের প্রায় ঘটনা, সেক্ষেত্রে কি সাজা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেটা দর্শকদের আমরা শোনার কথা বলবো। সত্যি এখান থেকে, কারণ প্রথম দিন থেকে এই সঞ্জয় বলে আসছিলেন এবং একটা সময় দেখা গিয়েছিল শিয়ালদা আদালতে বিচার পর্ব শুরু হওয়ার দিন থেকে তিনি বারবার বলছিলেন আমি নিজেকে নির্দোষ। কখনো কখনো প্রাক্তন পুলিশ কমিশনার ভেনেত গোয়েলের নামও তার মুখে উঠতে শোনা গিয়েছে। তারপর দেখা গিয়েছিল রীতিমতো সঞ্জয় যাতে কিছু মুখ খুলতে না পারে তার জন্য গাড়ির চাপড়াতেও পুলিশকে দেখা গিয়েছে এবং শেষ বেলা পর্যন্ত দেখা গেল রুদ্রাক্ষ, যেটাকে হাতিয়ার করে অন্তত সঞ্জয় বিচারকের কাছে একাধিক বক্তব্য সামনে আনার চেষ্টা করলেন এবং এটাও বিচারক আজ যখন জানার চেষ্টা করলেন যে আপনার চেয়ে ভালো কেউ কিছু জানতে পারেন, আপনিই বলুন ঠিক কী হয়েছিল। না দেখো, বিষয়টা পুরোপুরি নাটকীয় একটা পর্ব বলে অনেকে মনে করছেন, কারণ সঞ্জয় বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছেন, তিনি কখনো ইয়েস কখনো নো, বিভিন্ন বিষয় এসছে। তো সেটা তো একজন অভিযুক্ত বা দোষীর বক্তব্য, সে বিষয়ে আমরা মন্তব্য করছি না, সেটা তার ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে, বাক স্বাধীনতার জায়গা তিনি বলেছেন। কিন্তু যে তদন্ত, তুমি দেখবে এই তদন্তে কম ঢাক বাজানো হয়নি, প্রচুর ঢক্কানিনাদ হয়েছে। 168 জনের মতো সাক্ষী ছিল এবং তাদের মধ্যে একটা বড় অংশের অর্থাৎ 128 জন সাক্ষী ছিল, তাদের 50 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং ফরেন্সিক্স থেকে শুরু করে প্রচুর তথ্য সংগ্রহ, সিবিআইয়ের প্রচুর গাড়ির তেল পুড়েছে, সব কিছু হয়েছে, কিছু বাদ হয়নি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নেমেছে, বিভিন্ন সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি হয়েছে, সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হয়েছেন। তো এই সবই তো হয়েছে। এই সব কিছু হওয়ার পরে যেটা হলো যে এই সব কিছুর পর মানুষ তাকিয়েছিল, বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের বক্তব্য নেই, কারণ সেটা জুডিশিয়ারি একটা বিষয়, সে বিষয়ে আমাদের বক্তব্য থাকতে পারে না, কিন্তু বিচারের ফলাফলের দিকে বক্তব্য ছিল। ফলে একটা বৃহৎ অংশ, বিশেষ করে নিগৃহীতা বা নির্যাতিতা বা মৃতার পরিবার, তারা মনে করছেন যে এটা যে রায় হয়েছে সেই রায়ে তারা খুশি হবেন না, এটা হলফ করেই বলা যায়। ফলে তারা পরবর্তী পদক্ষেপ, পরবর্তী তাদের যে স্টেপ কি নেবেন সেটা ভাবছেন তারা, হয়তো সেটা নির্দিষ্টভাবে সামনে চলেও আসবে কিছুক্ষণের মধ্যে। একই সঙ্গে পুলিশের ভূমিকা সমালোচিত হয়েছে, নগরপাল নিঃশব্দে সরে গেছেন, কিন্তু আজকের যে ফলাফল এসছে তাদের নগরপালের সরার কোনো বিষয় আছে বলে অনেকে মনে করতে পারছেন না। পরিবর্তে তিনি সদর্পে এসে তার সিংহাসনে বসতেই পারেন, কারণ তাদের ধরে দেওয়া ক্রিমিনালের থেকে এক পাও এগোতে পারেনি সিবিআই। ফলে আলটিমেটলি কলকাতা পুলিশের যে সফলতা 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আমরা দেখেছিলাম, তাতেই শিলমোহর পড়েছে এবং গোটা বিষয়টা যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে ছবিটা উঠে আসে, যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে ফলাফলটা আসছে, তাতে একটা বড় অংশ মনে করতে পারছেন যে কোনো একটা কালেকটিভ ক্রাইম বা একটা সংগঠিত অপরাধের ক্ষেত্রে যদি প্রতিবাদ হয়, তাহলে নিগৃহীতা বা নির্যাতিতা যিনি হন, যেই হন, বা তাকে পৃথিবী থেকে সরিয়েও দেওয়া হয়, তাহলে এই বিচার প্রক্রিয়া অর্থাৎ দীর্ঘায়িত, এবং সেক্ষেত্রে দীর্ঘায়িত বিচার প্রক্রিয়া এবং একই সঙ্গে যে আইনের অর্থাৎ তদন্তের যে ফাঁক,
তার ছিদ্র হলে যে অভিযুক্তরা বেশ মানে সজ্ঞানে পগারপার হতে পারে সেই ছবি অনেকে মনে করতে পারছে। একদমই তাই। সত্যজিৎ, আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাবো। সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়।